রাত 1টা কি 2টো হবে। রোজ রাতের মতো ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা শোষ আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই বলে উঠলাম, লামিয়া, মা এমনটা করো না, যাও ঘুমাতে দাও। লামিয়া আমার ভাতিজি, ও মাঝে মধ্যে আমার রুমে এসে ঘুমে ডিস্টার্ব করে। আমি বারবার করে না করার পরও ও শোষ আওয়াজটা করে যাচ্ছে। বিরক্ত হয়ে একসময় চোখটা খুলে বললাম, লামিয়া যাও, রুমে যাও। কিন্তু এ কি, আমি কোথায়? এটা কোন জায়গা? বিশাল একটা গাছ, গাছের মাঝখানে তুলতুলে নরম কিছুর ওপর শুয়ে আছে আমি। বিষয়টা ভালো করে খেয়াল করতে যা বুঝলাম, এতে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এটা তো একটা সাপ। সাপটা আমাকে চারদিক দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি আওয়াজ করায় সেই সাপটি তার মাথা তুলে আমার দিকে তাকাতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। এত বড় সাপ! আমি কি ভুল দেখছি নাকি? মানুষের মুখে শুনতাম, সিনেমায় দেখতাম, কিন্তু আজ নিজের চোখের সামনে এত বড় সাপকে দেখে ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল, শরীর কাঁপতে লাগলো। এদিকে এমন অবস্থায় সেই সাপটি ফনা তুলে আমার মুখের কাছে এগিয়ে আসতেই আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান যখন ফেরে তখন মা বলে উঠলেন, নিশাদ বাবা, কি হয়েছে তোর? সেই কখন থেকে ডাকছি, তোর শরীরেও ভীষণ জ্বর। মায়ের কথায় তাড়াহুড়ো করে বিছানায় উঠে বললাম, আমি কি রুমে? তাহলে রাতে কি দেখলাম? বাবা, কি হয়েছে তোর? রাতে মানে কি, স্বপ্নে দেখেছিস নাকি? হ্যাঁ, হবে হয়তো। মা, বাইরে কিসের আওয়াজ? সেটা আর বলিস না বাবা, বাইরে বেরিয়ে দেখ, বিশাল একটা সাপের খোলস পড়ে আছে। সেই খোলসটা দেখতে গ্রামের সবাই ভিড় করছে। কেউ কেউ তো বলছে ওটা নাকি সাধারণ কোনো সাপের খোলস না, নাগ নাগিনের খোলস হবে। আরে তাই নাকি? মায়ের কথায় বিছানা থেকে উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে আমি সত্যি অবাক। গ্রামের অনেকেই আসছে, অনেক মানুষের ভিড়। মানুষের ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলাম, আরে সত্যি তো, এটা তো বিশাল একটা সাপের খোলস। খোলসটা দেখেও সাধারণ কোনো সাপ বলে মনে হচ্ছে না। বেশ কয়েকশো বাড়ি মিলে আমাদের গ্রাম। এই গ্রামকে নিয়ে অনেক ইতিহাস আছে। বাপ দাদাদের মুখে শুনেছি এখানে আগে ঘন জঙ্গল ছিল। আমাদের পূর্বপুরুষ এই জঙ্গল পরিষ্কার করে গাছ কেটে এখানে বাড়ি স্থাপন করে। তবে থেকে এখানে থাকা শুরু। আগের মতো আর সেই জঙ্গলটি নেই। কিন্তু একদমই যে নেই সেটা না, গ্রামের পূর্ব দিকে এখনো বেশ খানিকটা জঙ্গল আছে। গ্রামে আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। মানুষ ছোটখাটো সাপ দেখলেও এত বড় সাপের খোলস দেখেনি। সাপের খোলসটা দেখে সেখান থেকে বাইরে এসে ভাবতে লাগলাম, কাল রাতে বিশাল ওই সাপটাকে দেখলাম, আজ আবার এই সাপের খোলসটা, এটা কিসের ইঙ্গিত? তাহলে কি আসলেই গ্রামে কোনো নাগনাগিনীর আগমন হলো? বিষয়গুলো ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম। আমাদের গ্রামে অনেক প্রভাবশালী বাড়ির মধ্যে আমাদের একটা। খানবাড়ি নামে সবাই এক নামে চেনে আমাদের। আমাদের বাড়িতে আমার মা, যাকে বাড়ি ও গ্রামের সবাই বড় মা বলে ডাকে। আমার বাবা নেই। আমরা দুই ভাই। বড় ভাইয়ার চাকরির সুবাদে বাইরে থাকেন। বাড়িতে মা, আমি, ভাবি, ভাতিজি ও ভাবির ছোট বোন। সাপের খোলসটা দেখে বাড়িতে যেতেই মা বলল, কিরে, দেখে আসলি? হ্যাঁ মা, সবাই তো বলা বলি করছে এটা সাধারণ কোনো সাপ হতে পারে না, বড় কোনো সাপ হবে। যা বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। রাতে মানুষের সাথে তো কত ঘটনাই ঘটে, আমার সাথেও নিশ্চয়ই সেরকম কিছু ঘটবে। ভেবেছিলাম আর মনে হয় কিছু ঘটবে না, কিন্তু আমার ধারণা ভুল করে আগের রাতের মতো সেই রাতেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। কি সেই ঘটনা সেটা জানতে পারবেন পরের পর্বে। ভেবেছিলাম আর মনে হয় কিছু ঘটবে না, কিন্তু আমার ধারণা ভুল করে সেই রাতে আমার সাথে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আগের রাতের মতো এই রাতের ঘুমটা ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে তাকাতেই চমকে উঠলাম, কারণ আজও আমাকে পেঁচিয়ে জড়িয়ে ধরে আছে সেই বিশাল আকারের সাপটা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা কোনো জঙ্গল, আর আমি বিশাল বড় একটা গাছের ডালে সাপটার কোলে শুয়ে। এমন অবস্থায় প্রচণ্ড জোরে চিৎকার দিলাম, কিন্তু আমার চিৎকার কেই বা শোনে? এদিকে আমার চিৎকারে সেই সাপটা ফনা তুলে আমার মুখের কাছে এসে আমার দিকে তাকিয়ে রইল। এই বুঝি সাপটা আমাকে গিলে খাবে, কিন্তু না, সাপটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটার এমন আচরণে মনে একটু সাহস নিয়ে চিৎকার দিয়ে আশেপাশে ডাকতে লাগলাম, কেউ আছেন? কেউ কি আছেন এখানে? কিন্তু আমার কথার ধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমার এমন আচরণে সেই সাপটি তার জিহ্বা বের করে আমার কপালে স্পর্শ করাতে আমি মনে হয় ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভেঙে যায় আমি চিৎকার করে বলতে থাকি, আমাকে ছেড়ে দাও, কেউ আছো, বাঁচাও আমাকে। আমার এমন অবস্থায় মা বলে উঠলেন, নিশাদ বাবা, কি হয়েছে? এখানে তো কেউ নেই, চোখ খোল, দেখ এখানে আমরা সবাই, আর কেউ নেই এখানে। মায়ের কথা যেন নিজের হুঁশ ফিরে পেলাম। পুরো শরীর ঘেমে গেছে। পরপর 2 রাত ওই বিশাল সাপটা আমাকে ওর কাছে নিয়ে যায়। বিষয়টা গোপন না রেখে মাকে বললাম, মা, একটা সমস্যা হয়ে গেছে। আমি তোমাদের বলিনি, বিশাল একটা সাপ আমাকে ওর কাছে নিয়ে যায়, কিন্তু আমার যখন ঘুম ভেঙে যায় বা হুঁশ ফেরে তখন দেখি আমি নিজের রুমে। আমি কিভাবে ওই সাপটার কাছে যাই, আমার কিভাবে ফিরে আসে জানি না। মা বলল, কি বলিস, এটা কিভাবে সম্ভব? দেখ বাবা, এটা হয়তো তোর মনের ভুল, হয়তো স্বপ্নকে বাস্তব মনে করেছিস। বাস্তবে ওই সাপটা তোকে নিয়ে গেলে তোর কোনো ক্ষতি করতো, তাই না? তোকে তো মেরে ফেলতো, কিন্তু দেখ তোর কোনো ক্ষতিও করেনি। এসব নিয়ে ভাবিস না, উঠে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। এ বলে মা চলে গেলেন। এদিকে ভাবি তখন আমাকে বললেন,
কি নিশাত, আজকাল কি স্বপ্নে কোনো সাপটাপ আসে নাকি? ওটা মনে হয় নাগিন, তাই না? তোমাকে পছন্দ করে। না ভাবি, বিষয়টা তেমন না। একা একা থাকলে স্বপ্নে বাঘ, সাপ, ভাল্লুক এসবই আসবে। তাই বলি কি, আমার বোনকে বিয়ে করে নে। তুই তো জানিস আমার বোন জুই তোকে অনেক পছন্দ করে। তুই শুধু হ্যাঁ বললেই হবে। ভাবি, এখন এসব বিয়ে টিয়ে কথা বলো না তো। বিয়ের কথা বললেই তো তোর যত সমস্যা। আচ্ছা ওঠ, এবার নাস্তা করতে যা। এরপর ভাবিও চলে গেলেন। ভাবি ও মায়ের কথায় আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরপর 2 রাত আমার সাথে ঘটনাটা ঘটছে। মা ভাবি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও আমি নিইনি, কারণ আমার কাছে ওটা স্বপ্ন না, বাস্তব মনে হয়। যাই হোক, দিনটা স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু সমস্যা তো রাতে। এখন রাত হলেই ভয় লাগে, কি জানি ঘুমিয়ে পড়ি, আর কখন ওই সাপটা আমাকে ওর কাছে নিয়ে যায়। কিন্তু ঘুমাতে তো হবে নাকি, এই ভেবে দরজা জানালা বন্ধ করে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। অন্য দিনের মতো খুব তাড়াতাড়ি ঘুম আসছিল না। একটু কিছুর আওয়াজ পেলেই তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসতাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে গেছি জানি না। গত 2 রাতের মতো এই রাতেও আমার সাথে একই ঘটনা ঘটে। আমি হঠাৎ করে জেগে দেখি সেই বিশাল আকারের সাপটার মাঝে শুয়ে আছি, আর সেই সাপটি আমাকে পেঁচিয়ে ধরে শুয়ে আছে। কিন্তু আজ অন্য 2 দিনের মতো না। আমি জেগে যাওয়ার পর গত 2 রাতের মতো চিৎকার করায় সেই সাপটি আমার চোখের সামনে সাপ থেকে আস্তে আস্তে একটা মেয়ের রূপ নিল। মেয়েটা সাধারণ মেয়ের মতো দেখতে হলেও ওর চোখ দুটো একটু অন্যরকম, আর কথা বলার মাঝে একটু ফসফস আওয়াজ আসে। আমি এটা কি দেখছি, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। সাপটি আমার চোখের সামনে কিভাবে মানুষের রূপ নিল? আমি হা হয়ে সেই সাপটি মানে মেয়েটির দিকে তাকিয়ে আছি। এদিকে আমার এমন অবস্থায় মেয়েটি আমার দিকে আস্তে আস্তে করে এগিয়ে এসে বলল, কি অবাক হচ্ছ? মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আমি কিভাবে সাপ থেকে মানুষের রূপ নিলাম? আমি হলাম নাগিন। হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে রোজ রাতে এখানে নিয়ে আসেন কেন? আমি বাড়ি যাব, প্লিজ বাড়িতে যেতে দিন। তুমি ভয় কেন পাচ্ছ? বললাম তো বাড়িতে রেখে আসবো। কিন্তু আমাকে আপনার কাছে নিয়ে আসেন কেন? আপনি তো সাপ, আমার সাথে আপনার কি সম্পর্ক? তোমাকে আমার ভালো লাগে, তাই আমি রোজ তোমাকে রাতের বেলা আমার কাছে নিয়ে আসি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি নাগিন, আমি মানুষ, এতে কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আপনি দয়া করে আমাকে যেতে দিন। আপনাকে দেখে ভয় করছে। কেন? আমি তো সাপের রূপে নেই, মানুষের রূপে আছি, তবুও আমার ভয় করছে। ঠিক আছে, বুঝতে পারছি, আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। এই বলে নাগিন আমার কাছে এসে আমার হাতটা ধরল। নাগিন আমার হাত ধরায় আমার আর কিছু মনে নেই। আমি ঘুমিয়ে গেছি না জ্ঞান হারিয়েছি জানি না। আমার যখন হুঁশ আসে আমি দেখলাম আমার চারিদিকে অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সবাই আমাদের গ্রামের লোক। আমাকে দেখে ওনারা বললেন, বাবা নিশাত, কি হয়েছে তোমার? তুমি সকালবেলা এই পুকুর পাড়ে শুয়ে আছো কেন? ওদের কথায় বুঝতে পারলাম নাগিন আমাকে পুকুর পাড়ে রেখে গেছে। কারো কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। এদিকে তখন একজন বলে উঠল, ওই তো বড় মা আসছে। মা আসছে দেখে উঠে দাঁড়ালাম। এদিকে মা কাছে এসে বলল, বাবা কি হয়েছে তো, তুই ঠিক আছিস তো? মা, চিন্তা করো না, আমি ঠিক আছি, চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে সব বলছি। এই বলে মা সহ বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, আসলে ঘটনাটা কি বলতো নিশাত? তুই পুকুর পাড়ে শুয়েছিলি কেন তোর রুম ছেড়ে? মা, আমি ইচ্ছে করে যাইনি। ওই নাগিন। নাগিন? কিসের নাগিন? ভাবি বলল, নিশাত, নাগিন মানে কি? কি হয়েছে খুলে বলো তো। আমি বললাম, তোমাদের তো গত পরশু বলেছিলাম আমি ঘুমানোর পর একটা বিশাল আকারের সাপ এসে আমাকে ওর কাছে নিয়ে যায়। মা বলল, কি বলিস? ওটা কি বাস্তবে না স্বপ্নে? বাস্তবে মা, স্বপ্নে না। আমাকে গত রাতে ওই সাপটা ওর কাছে নিয়ে গিয়েছিল। এর আগে গত 2 রাত ও আমার সামনে সাপ রূপে থাকলেও কালকে সাপ থেকে মানুষের রূপে আসছে। মা, ও মানুষের রূপে এসে আমার সাথে কথা বলেছে। ও বলেছে ও সাধারণ কোনো সাপ নয়, নাগিন। মা বলল, কিন্তু এটা কি করে হতে পারে? একটা নাগিন তোকে ওর কাছে কেন নিয়ে যাবে? ভাবি বলল, নিশাত, তোর হাতে ওটা কিসের চিহ্ন? ভাবির কথা নিজের হাতের দিকে তাকাতে চমকে উঠলাম, কারণ আমার হাতে একটা সাপের চিহ্ন আঁকা, ট্যাটু করার মতো। নিজের হাতে সাপের চিহ্ন দেখে মা বলল, এটা এটা তোর হাতে আসলো কিভাবে? আমি জানি না মা, এটা মনে হয় ওই নাগিনের কাজ, ও এসব করছে। এই বলে অনেক চেষ্টা করলাম আমার হাত থেকে সাপের চিহ্নটা ওঠানোর, কিন্তু না, মনে হয় এটা চামড়ার সাথে লেগে গেছে। আমার সাথে সাপের চিহ্ন, আমাকে নাগিন তার কাছে নিয়ে যায়। এসব শুনে মা বললেন, না না, আর দেরি করা ঠিক হবে না। আমি আজকে একজন সাপুরের সাথে কথা বলি, পারলে আজকে রাতে সাপুরকে বাড়িতে নিয়ে আসবো। বেশি কিছু ঘটে যাওয়ার আগে এখনই ব্যাপারটা সমাধান করতে হবে। এই বলে মা ও ভাবি চলে গেলেন। মা ও ভাবি চলে যাওয়ার পর আমি শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম 4টা মিস কল। বন্ধু সাদিক ফোন করেছিল। ওর মিস কল পেয়ে ফোন ব্যাক করতেই সাদিক বলল, নিশাত, কি অবস্থা তোর? 2 দিন ধরে তোর কোনো খোঁজ নেই। একটু সমস্যা আছে ভাই, তাই 2 দিন ধরে তেমন কোনো খোঁজ নেই। কি হয়েছে, বড় কোনো সমস্যা? দেখা কর, সব বলছি। এ বলে ফোনটা রেখে বন্ধু সাদিকের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে আমি আমার সাথে 3 দিনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সব ঘটনা শুনে সাদিক বলল, নিশাত, কি বলিস এসব? একটা নাগিন তোকে ওর কাছে নিয়ে যায়, কিন্তু কেন? ও বলেছিল আমাকে নাকি পছন্দ করে। সাব্বাস বন্ধু, আমরা তো সাধারণ কোনো মেয়ের প্রেমে পড়ি না, আর তোর প্রেমে নাগিন পড়ল? তা নাগিনটা দেখতে কেমন রে? মুভির নায়িকাদের মতো, তাই না? দেখ সাদিক, মজা করিস না তো। এখানে সুন্দরের কি আছে? ও আমাকে যতই পছন্দ করুক, ও যতই সুন্দরী হোক, তবুও তো ও একটা সাপ, তাই না?
সেটা অবশ্য ঠিক, তা কি করবি এখন? তোর পরিবারের সবাই জানে? হ্যাঁ, বলেছিলাম আজকে। মা বলল কোনো এক সাপুরের সাথে কথা বলে ওনাকে আজ রাতে আমাদের বাড়িতে নিয়ে আসবে। তাই নাকি? সেটাই মনে হয় ভালো হবে। তাহলে আয় আজকে রাতে আমার বাড়িতে, দেখ সাপুরে কি বলে। না রে, তোর মা তো আমাকে দেখতেই পারে না, জানিস তো আমরা গরিব। দেখ সাদিক, তোকে এর আগেও কতবার বলেছি এই গরিব কথাটা আমার সামনে বলবি না। তুই আমার ভালো বন্ধু, এটাই জানি। ধনী গরিব সব সম্পর্কে বাধা হতে পারে না। তোর মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার রে। আচ্ছা বাড়িতে যা তাহলে, সাপুরে কি বলে কালকে জানাবি। ঠিক আছে, ভালো থাকিস, কাল কথা হবে। বন্ধু সাদিকের সাথে কথা শেষে বাড়িতে চলে আসলাম। এদিকে কথা মতো মা কোথা থেকে জানি সে রাতে একজন সাপুরেকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। সাপুরে আমাদের বাড়িতে এসে আমার মুখে সব ঘটনা শুনলেন, আর আমাদের গ্রামে পড়ে থাকা সাপের ওই বিশাল খোলসটা দেখে আমাদের বললেন, বড় মা, আপনার ছেলের মুখে ঘটনা আর সাপের খোলসটা দেখে বুঝলাম এটা আসলেই নাগিন। সেটা না হয় মানলাম ও নাগিন, কিন্তু ও নিশাদকে ওর কাছে নিয়ে যায় কেন? নাগিন আর মানুষের প্রেম কি সম্ভব? সম্ভব না হলেও সম্ভব করে নেয়। বড় মা, আপনার ছেলে নিশাদ নাগিনের নজরে পড়েছে। আমি আসছি, আমি কিছু কাজ করে দিয়ে যাই। এতে আশা করি ওই নাগিন আপনার বাড়িতে আসতে পারবে না, নিশাদের কোনো ক্ষতিও করতে পারবে না। এই বলে ওই সাপুরে ওনার মতো করে কিছু কাজ করলেন, আর আমার হাতে বেঁধে রাখার জন্য একটা গাছের শিকড় দিলেন। কাজ শেষে সাপুরে চলে গেলেন। এদিকে সাপুরে চলে যাবার পর রাতের খাবার শেষে আমি ঘুমিয়ে পড়লাম। আজ আমি নির্ভয়ে ঘুমিয়েছি, কারণ আমার হাতে সাপুরের দেয়া গাছের শিকড়টা ছিল, সাথে আমাদের বাড়িটাও বন্ধ করা। আজ নাগিন কিছু করতে পারবে না, এইভাবে ঘুমিয়েছিলাম মধ্যরাত। আজ আর ওই নাগিন আমাকে ওর কাছে নিয়ে যায়নি, বরং ও আজকে আমার রুমে আসছে। নাগিনকে দেখে তাড়াহুড়ো করে বলে উঠলাম, আপনি আপনি আমার রুমে আসলেন কিভাবে? কেন, আসতে মানা নাকি? আমি বুঝি তোমার কাছে আসতে পারি না, কিন্তু সাপুরে তো আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে গেছে, সাথে আমার শরীরও। কিভাবে আসলেন? তাই নাকি? কই, আমি তো কিছুই টের পেলাম না। ওসব সাপুরে দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। যখন ইচ্ছা হবে তোমাকে দেখতে আসবো, আমার কাছে নিয়ে যাব। কিন্তু আমার তো ভয় করে। শুরুতে ভয় করলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লাগবে না আমার ঠিক হওয়া, আপনি চলে যান। একটু পর যাব। না, এখনই চলে যান। মা, কই তুমি? এদিকে আসো। দেখো, নাগিন আমার রুমে আসছে। মা, কই তুমি? আমি মাকে ডাকতেই সে নাগিন সাপের রূপ নিয়ে দ্রুত আমার জানালা দিয়ে বেরিয়ে গেল। এদিকে নাগিন চলে যাওয়ার পর মা আমার রুমে এসে আমাকে বলল, নিশাদ, কি হয়েছে, চিৎকার করছিলে কেন? মা, নাগিন, ওই নাগিন আমার কাছে আমার রুমে আসছিল। আমি তোমাকে ডাকলাম বলে জানালা দিয়ে পালিয়ে গেল। কি বলিস? এটা কি করে হতে পারে? সাপুরেনা বলল বাড়ি বন্ধ করলাম, আর সাথে তোকেও। আমিও তো সেটাই ভাবছি, বুঝতে পারছি না কি করব। আচ্ছা মা, তুমি ঘুমাও গিয়ে। আমার কথায় মা চলে গেলেন। এদিকে ভয়ে আমি বাকি রাতটুকু না ঘুমিয়ে জেগে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে বন্ধু সাদিকের সাথে আবার দেখা হতে সাদিক বলল, নিশাদ, কি খবর তোর? কাল কি সাপুরে তোর বাড়িতে আসছিল? হ্যাঁ আসছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি, কারণ গতরাতে ওই নাগিন আমার রুমে আসছিল। কি বলিস? ওই নাগিনটা তো তাহলে বড় শক্তিশালী। হ্যাঁ, হবে হয়তো। তো তোর কি খবর বল? ভালো না রে, তোকে তো বলাই হয়নি। গ্রামে তো এক আজব ঘটনা শুরু হয়ে গেছে। গফুর চাচা আছে না, গতরাতে ওনার দুটো গরু হারিয়েছে। শুধু কি তাই, সকালবেলা গফুর চাচা ওই গরুর মাথা পা এসব খুঁজে পেয়েছে। কি? এসব আবার কি শুরু হলো? কে করলো? নিশাদ, এটা আবার ওই নাগিনের কাজ নয় তো? সেটা তো জানি না ভাই। নাগিন এসব কেন করবে? সাপেরা তো এসব করতেই পারে। হবে হয়তো। আচ্ছা, একটা কাজ করবো তাহলে। ওই নাগিন আমার কাছে আসলে ওকে জিজ্ঞেস করব। আমারও মনে হয় এটা ওরই কাজ, কারণ এতদিন নাগিন আমার কাছে আসেনি। গ্রামে এরকম ঘটনাও ঘটেনি। হ্যাঁ, সেটাই ভালো, তাই কর। আর কালকে আমার সাথে আরেকবার দেখা করিস, কথা আছে অন্য ব্যাপারে। ঠিক আছে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতে আমি না ঘুমিয়ে ইচ্ছে করে নাগিনের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে রাতে নাগিন আমার কাছে আসলো না। কিন্তু সে রাতে আবারও গ্রামের বেশ কিছু বাড়ি থেকে গরু আর ছাগল হারিয়ে গেল। এরকম ঘটনায় গ্রামের সবাই নড়েচড়ে বসলেন। সবাই মিলে আলোচনা করতে লাগলেন, এসব কি হচ্ছে? হঠাৎ এরকম গরু ছাগল হারিয়ে যাচ্ছে কেন? সকাল হতেই আবার সেই গরু ছাগলগুলোর পা, মাথা এসব খুঁজে পাওয়া যাচ্ছে। গ্রামের সবার মাঝে রাগ আর অজানা ভয় কাজ করছে। এদিকে আমারও মন খারাপ। গ্রামের অসহায় গরিব মানুষদের গরু ছাগল চুরি হয়ে যাচ্ছে। আমার পুরোপুরি সন্দেহ হয় নাগিনের ওপর। আগে ভয় পেতাম নাগিন আমার কাছে আসে বলে, কিন্তু এখন আর ভয় নেই। আমি নিজে অপেক্ষা করি ও আমার কাছে কবে আসবে বলে। গতরাতে নাগিন আমার কাছে আসেনি। গতরাতের মতো আজ রাতের নাগিনের জন্য অপেক্ষা করছি। অনেক অপেক্ষা করার পর মাঝরাতের দিকে নাগিন আমার কাছে আসলো। ও আসতে আমি বললাম, আসছেন? তা আজকে কার গরু ছাগল মেরে খেলেন শুনি? কিসের গরু ছাগল? আমি তো কিছুই বুঝছি না। এই, না বোঝার ভান একদমই করবেন না বলে দিলাম। আমাদের গ্রাম থেকে অনেকের গরু ছাগল হারিয়ে যাচ্ছে। পরের দিন সকালে আবার সেই গরু ছাগলগুলোর পা, মাথা পড়ে থাকতে দেখা গেছে। এসব কি আপনার কাজ নয়? নাগিন বলল, না নিশাদ, বিশ্বাস করে, এগুলো আমার কাজ নয়। বিশ্বাস করি না। আগে তো এমনটা হয়নি। আপনি আমার কাছে আসার পর থেকে গ্রামে এমনটা কেন শুরু হলো বলতে পারেন? নিশাদ, না বুঝে আমাকে সন্দেহ করছো। আমি এসবের কিচ্ছু জানি না। সবই জানেন, স্বীকার করছেন না, এটাই বলেন। নিশাদ, দয়া করে সন্দেহ করো না। আমি আজ চলে যাচ্ছি, কাল এই সময় তোমার কাছে আসব, তখন আসল ঘটনা জানতে পারবে। এই বলে নাগিন সেখান থেকে চলে গেল। আমার কাছে বিদায় নিয়ে নাগিন চলে গেল। ও চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালে আমি উঠে অবাক করা ভয়ানক একটা ঘটনা শুনলাম। ঘুম থেকে উঠতেই ভাইয়ার মেয়ে আমার ভাতিজি লামিয়া বলে উঠল, ছোট বাবা জানো কি হয়েছে? দুজন মানুষ মারা গেছে, সাপ কামড় দিয়েছে ওদেরকে। লামিয়ার মুখে কথাটা শুনে ভাবির দিকে তাকাতেই ভাবি বলল, হ্যাঁ ও ঠিকই বলছে, তাড়াতাড়ি ওঠ, উঠে বাইরে গিয়ে গ্রামের জঙ্গলের দিকে গিয়ে দেখ, দুজন লোক মরে পড়ে আছে। শুনলাম ওনাদের শরীর নাকি কালো হয়ে গেছে, সবাই তো বলাবলি করছে সাপের ছোবলে মৃত্যু হয়েছে ওদের। ভাবির কথা তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে সেখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম আসলেই দুজন মারা গেছে, ওদের শরীর কালো হয়ে গেছে। সাপের ছোবলে যে ওদের মৃত্যু হয়েছে এটা ঠিক, লোক দুটো সাপের ছোবলে মারা গেছে, কিন্তু কে করেছে এটা কেউ না জানলে মনে মনে আমি জেনে গেছি এটা ওই নাগিনের কাজ। ও 2-3 দিন ধরে মানুষের গরু ছাগল নিয়ে নিয়ে মেরে ফেলছে, এখন আবার মানুষ মারতে শুরু করেছে। মনের মধ্যে রাগ নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। নাগিন এসব কেন করছে? আজকে এর একটা বিচার করতেই হবে। এখন শুধু ও আমার কাছে আসার অপেক্ষা। নাগিন বলেছিল ও গত রাতের মতো আজকে রাতেও আসবে, তাই আমি না ঘুমিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর নাগিন সাপের রূপে জানলা দিয়ে আমার রুমে আসলো। রুমে এসে ও মানুষের রূপ নেওয়ায় আমি বললাম, এসব কেন করছো? কোন সব? গ্রামের ওই দুটো লোককে মেরে ফেলেছো কেন? এখন আবার বলো যে তুমি ওদেরকে মারোনি। না, যেটা করেছি সেটা স্বীকার করব। হ্যাঁ, আমি ওদেরকে মেরে ফেলেছি। কেন মেরেছো? কেন মেরেছি শুনবা? তুমি গত রাতে আমাকে বলেছিলে না তোমাদের গ্রামে অনেকের গরু ছাগল হারিয়ে যায়, সকালে ওগুলোর পা মাথা খুঁজে পাওয়া যায়? ওসব আমারই কাজ। হ্যাঁ, তোমারই কাজ তো। না, ওসব আমি করিনি। তোমার গ্রাম থেকে এই 2-3 দিনে যত গরু ছাগল হারিয়েছে সবগুলো চুরি করেছে ওই দুজন লোক, যাদের আমি মেরে ফেলেছি। কি? ওরা চুরি করেছে এসব? হ্যাঁ, ওই দুজন গ্রাম থেকে গরু ছাগল চুরি করে সেগুলো জবাই করে মাংস বিক্রি করে দিত, আর কেউ যেন বুঝতে না পারে সেজন্য গরু ছাগলের পা মাথা এসব ফেলে রেখে যেত। কি? বিশ্বাসই হচ্ছে না। এটাই সত্যি, ওরা এসব কর্মকাণ্ড করত আর তুমি দোষ দিতে আমাকে। একবারও মন থেকে ভাবনি আমি সাপ হয়ে কিভাবে গরু ছাগল খাবো? আমি কি রাক্ষস নাকি? তাও ঠিক, আমারই ভুল, সরি, মাফ করো আমায়। নিশাত, সব সময় তোমার চোখে ভালো থাকতে চাই, কিন্তু গ্রামের ওই চোর দুটোর কারণে তুমি আমাকে ভুল বুঝেছিলে, তাই ওদের মেরে ফেলেছি। সত্যিটা জানার পর আমার ভুল ভেঙে গেছে। আচ্ছা, রাত অনেক হয়েছে, তুমি এখন চলে যাও, আমি ঘুমাবো। আচ্ছা যাচ্ছি, তার আগে একটা কথা বলো, আমাকে ভালোবাসবা কবে? কখনোই না। তোমাকে দেখলে তো ফিলিংসে আসে না, ভয় চলে আসে। কিভাবে ভালোবাসবো? আজ না বাসো, তবে একদিন না একদিন আমাকে ভালোবাসতেই হবে। এখন ঘুমাও, কাল কথা হবে। এই বলে নাগিন চলে গেল। ও চলে যাবার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেল বন্ধু সাদিকের ফোনে। ওর ফোনটা রিসিভ করতে সাদিক বলল, নিশাত, দেখা কর, কথা আছে। সাদিকের কথায় উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ওর সাথে দেখা করতে গেলাম। সাদিকের সাথে দেখা হতেই ও বলল, কি রে, কি অবস্থা তোর? তোর নাগিনের কি খবর? ও কি এখনো তোর কাছে আসে? হ্যাঁ, আসে তো। নাগিন তো কোনোভাবেই পিছু ছাড়ছে না রে। জানি না সামনে কি হবে। আচ্ছা, আমার কথা বাদ দে, কি জন্য দেখা করতে বললি সেটা বল। সাদিক বলল, মামাতো বোনের বিয়ে। তো আমি কি করব? কি করবি মানে? যাবি আমার সাথে? না, আমি যাব না, তুই যা। তুই আমার ভালো বন্ধু, তোকে ছেড়ে বিয়ের মজাটা নিতে চাই না। দুজনেই যাব। তাছাড়া ওখানে গেলে দেখবি নাগিন তোর কাছে যায় কিনা। 2-1 দিন নাগিনের আড়ালে থাক, দেখ কি হয়। সেটা করা যায়। আচ্ছা ঠিক আছে, কবে যাবি বল। কবে যাবি মানে? আজকে। আজ বিকেলে। ঠিক আছে, আমি বিকেলে রেডি হয়ে আসবো তোর কাছে, পরে একসাথে যাব। বন্ধু সাদিকের সাথে কথা শেষে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দুপুরে গোসল ও খাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে বিকেলে সাদিকের সাথে ওর মামা বাড়িতে চলে গেলাম। সাদিকের মামাতো বোনের বিয়ে, সেই উপলক্ষে অনেকে আসছে। চারিদিকে সুন্দর করে সাজানো। বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ আমার নজর পড়ল একটা মেয়ের উপর। হঠাৎ করে সেই মেয়েটার সাথে চোখাচোখি হতেই লজ্জায় মাথা নিচু করে বন্ধু সাদিককে ডাকলাম। আমার ডাকে সাদিক কাছে আসতে ওকে বললাম, সাদিক, ওদিকে মেয়েটাকে দেখ। কোন দিকে? কোথায়? আরে ওই যে লাল জামা পরা। কোনটা? আরে ওই যে চলে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ দেখলাম, কি করবো সেটা তো বলবি। সব খুলে বলতে হয় তোকে? মেয়েটাকে প্রথম দেখেই ওর মায়ায় পড়ে গেছে, ভালো লাগছে। আরে মুখের দিকে তাকিয়েছিস কেন? সাদিক বলল, তোকে দেখছি, এটা কি আসলেই তুই? তুই তো মেয়েদের দেখলে অন্যদিকে মুখ করে হাঁটতি, আজ আবার কি হলো? জানি না কি হলো, মেয়েটাকে ভালো লাগলো, এটাই জানি। তোর নাগিন গার্লফ্রেন্ডের কি হবে? নাগিন আমার গার্লফ্রেন্ড হলো কবে শুনি? মেয়েটা চলে যাচ্ছে, যা কথা বল। প্রেম কে করবে, আমি না তুই? তুই করবি? তা নিজে গিয়ে কথা বল। আরে আমি তো যাব, তুই আগে যা, তারপর আমি। ভয় করছে আমার, তুই জানা প্লিজ। আমার কথায় সাদিক ওই মেয়েটার কাছে গেলেন। সাদিক মেয়েটার কাছে যেতে মেয়েটা বলল, ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ, না মানে ওই যে ওকে দেখতে পাচ্ছেন, ওর নাম নিশাত, আমার বন্ধু, ও আপনাকে পছন্দ করে। ও এই কথা, আপনার বন্ধুর হয়ে আপনি আসছেন বলতে? হ্যাঁ ঠিক ধরেছেন, আপনার বন্ধুকে গিয়ে বলেন ওর মতো বলদের সাথে প্রেম করব না আমি। আরে ও তো বলদ না, সাহসী। হ্যাঁ, কি যে সাহসী তা তো দেখতেই পারছি। যে বলদ নিজের ভালোবাসার কথা বন্ধুকে দিয়ে বলায়, সে আবার সাহসী। আপনি যান, ওকে গিয়ে আমার সাথে কথা বলতে বলেন। মেয়েটার কথায় সাদিক আমার কাছে এসে বলল, নিজে গিয়ে কথা বলতে? জীবনে কোনো মেয়ের সাথে এভাবে কথা বলিনি, আজ প্রথম ভাই। তবে ভয়ে ভয়ে মেয়েটার সামনে যেতেই ও বলল, কি হলো, এরকম করছেন কেন? লজ্জা লাগছে।
বাবা, লজ্জাবতী লতা। এই, একদম ঢং করবেন না। আপনি নাকি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, করি তো। সাদিক বলেনি কিছু? প্রেম কি আপনি করবেন নাকি সাদিক করবে? নিজে করবেন তাহলে নিজেই বলুন। ঠিক আছে, নিজেই বলি। আপনাকে না আমার ভালো লাগে। আপনাকে না আমার ভালো লাগে না। ও ঠিক আছে, তাহলে চলে যাই। এই, কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছি। আমাকে নাকি আপনার ভালো লাগে না? আপনি আসলে একটা বলদ, বোকা। নাম কি আপনার? মোহাম্মদ নিশাত। আপনার? অবনী। ওহ, অবনী, সুন্দর নাম। আচ্ছা অবনী, সত্যি মন থেকে একটা কথা বলি, জীবনে কারো দিকে সেরকম ভাবে তাকাইনি, ভালো লাগার মতো কেউ ছিল না, কিন্তু আপনাকে প্রথম দেখায় আপনার মায়ায় পড়ে গেছি, ভালো লেগে গেছে। অবনী বলল, কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে। কি? সত্যি? কি হলো, মন খারাপ হয়ে গেল বুঝি? হবারই কথা, এতে আমার কিছুই করার নেই। ঠিক আছে, ভালো থাকবেন। এ বলে অবনী চলে যেতে লাগলো। এদিকে আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। অবনী একটু সামনে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে আমাকে বললেন, এই যে শোনেন, সত্যি বলতে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো মজা করেছিলাম। আর একটা কথা, আপনি মন খারাপ করলে আপনাকে দেখতে খুব ভালো লাগে। এই বলে অবনী মুচকে একটা হাসি দিয়ে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি সাদিককে বললাম, সাদিক দেখলি ও কি বলল? মেয়েটা তো আসলে দুষ্ট আছে, আমাকে কিভাবে বোকা বানালো দেখলি? তাই তো দেখলাম, আমার মনে হয় ওরও তোকে ভালো লেগে গেছে। সত্যি বলছিস? ও তো চলে যাচ্ছে, চল ওর পিছু নেই। আরে না বোকা, আমরা তো মামাতো বোনের বিয়েতে 2-3 দিন থাকবো। অবনী বিয়ে বাড়িতে নিশ্চয়ই আরো আসবে, আমার মামাতো বোনের বান্ধবী হবে হয়তো। চল বিয়ে বাড়িতে চল, অবনী আবারও আসবে, দেখে নিস। এ বলে বন্ধু সাদিকের সাথে আবারও বিয়ে বাড়িতে ফিরে আসলাম। বিয়ে বাড়িতে নানান লোকের ভিড়ে সময়টা কেটে যাচ্ছে বেশ। সেদিন সন্ধ্যাবেলা সাদিকের মামাতো বোনের গায়ে হলুদ উপলক্ষে অনেকেই আসছে। সেই অনেকের ভিড়ে আমি অবনীকে খুঁজছি। অবনীকে খোঁজার এক সময় পেছন থেকে কেউ একজন আমাকে বললেন, নিষাদ। পেছন থেকে ডাকটা শুনে ঘুরে তাকাতে দেখলাম নাগিন। নাগিনকে দেখে ওর হাত ধরে ফাঁকা কোথায় গিয়ে বললাম, এই তুমি এখানে কেন আসছো? সবাই দেখে ফেলবে তো। দেখলে কি, আমি তো মানুষের রূপে আছি, আমাকে দেখে কি বোঝা যায় আমি নাগিন? সবাই ভাববে আমি মেয়ে মানুষ। তুমি চলে যাও প্লিজ। যাবো তো, তোমার কাছে আসছি, তোমাকে একটু দেখি তারপর চলে যাব। তোমার সাথে আমাকে এখানে কেউ দেখলে কি ভাববে বলো তো? আমি 2-3 দিন পর বাড়িতে গেলে তখন দেখা করো। নাগিন বলল, ঠিক আছে, বিয়ে বাড়িতে আসছো, ঘোরাঘুরি করো, মনটা ভালো হবে। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? ঠিক আছে, এখন চলে যাও। আমার কথায় নাগিন সেখান থেকে চলে গেলেন। এদিকে তখনই সাদিক এসে বললেন, কিরে এখানে কেন? তোকে কত করে খুঁজছিলাম। আরে এখানে আসছি কি আর সাথে? নাগিন আসছিল এখানে, ওর সাথে কথা বলতেই তো আসলাম। কি বলিস? তোর পিছু করতে করতে এখানেই আসছে? পিছু করতে হবে না, নাগিনের মাঝে অনেক ক্ষমতা আছে, আমি কোথায় যাই আর কি করি ও ঠিকই বুঝে যায়। ওসব বাদ দে তো, চল সবাই খেতে বসেছে, খাবার খাবো চল। বন্ধু সাদিকের কথায় দুজনে ভিতরে গিয়ে খেতে বসলাম। খাওয়ার সময় সাদিক আমাকে ইশারা দিয়ে ফিসফিস করে বলল, নিশাদ দেখ ওদিকে কে আসছে খেতে। সাদিকের ইশারায় সামনে তাকাতে দেখলাম অবনী। অবনীকে দেখে লজ্জায় খাওয়া বন্ধ করে চুপ করে রইলাম। আমার এমন চুপচাপ থাকতে দেখে অবনী মুচকে একটা হাসি দিলেন। ও মুচকে একটা হাসি দিয়ে খেতে বসলেন। এদিকে সাদিক তখনই আমাকে বলল, নিশাদ ওঠ, ওর কাছে যা, ওর কাছে গিয়ে বসে খা, যা। কেন, এখানে কি হলো? এখানে তো খাচ্ছি নাকি? তুই শালা আসলেই বোকা। ওর পাশে বস গিয়ে, এতে দুজনের ভাব ভালোবাসা বাড়বে। তাই নাকি? তাহলে যাচ্ছি। এই কথাটা বলে খাবারের প্লেটটা নিয়ে অবনীর পাশে গিয়ে বসলাম। ওর পাশে বসতে ও বলল, কি ব্যাপার, আপনি ওইখান থেকে আমার পাশে এসে বসলেন কেন? ওখানে কেমন জানি ভয় করছে, খাবার সময় কেউ পাশে না থাকলে খেতে পারি না। আপনার বন্ধু সাদিক তো পাশেই ছিল। আহা, যে কেউ পাশে থাকলে হবে না, আপনার মতো মায়াবী কাউকে পাশে থাকতে হবে। পটানোর ধান্দা তাই না? আমি এত সহজে পড়ছি না। কি করলে পড়বেন যদি একটু বলতেন? কিছু না, চুপচাপ খান তো। অবনী মনে হয় রেগে গেছে, ওর কথায় চুপ করে খেতে লাগলাম। এদিকে তখন অবনী বলে উঠল, কি আনরোমান্টিক মানুষ রে বাবা, আমাকে খাওয়াই দিবে এই কথাটাও বলে না, আবার নাকি ভালোবাসে। ও তাই তো, আচ্ছা নাও খাওয়াই দিই, হা করো। নাও হা করো, বোকারাম। আশেপাশে সবাই দেখলে কি হবে? এত কথা না বলে খেয়ে ওঠেন। এই কথা বলতে না বলতে অবনী খাবার খেয়ে উঠে চলে যেতে লাগলো। এদিকে আমিও তাড়াহুড়ো করে খাবার শেষ করে অবনীর পিছু পিছু যেতে লাগলাম। বেশ খানিকটা পিছু করে অবনীকে ডাক দিয়ে বললাম, অবনী দাঁড়াও, কিছু না বলে চলে যাচ্ছ কেন? সরি, তুমি করে বললাম। কি বলবো, কি বলার আছে? যেটা তোমার মন বলতে চায়, যেই কথাটা তোমার চোখে মুখে ভাসছে সেটাই বলো। আমাকে ভালো লাগে সেটা বলো। আমার কাউকে ভালো লাগে না, কাউকে ভালোবাসিও না, বুঝতে পেরেছেন? এখন পিছু না করে বিয়ে বাড়িতে যান। আমার পিছু পিছু হাঁটলে মা বাবা কেউ দেখলে খারাপ ভাববে। এই বলে অবনী চলে যেতে লাগলো। এদিকে আমি ওর দিকে তাকিয়ে আছি। অবনী কয়েক পা এগিয়ে পেছন ফিরে আমাকে বললেন, শোনেন, ধন্যবাদ আমার মনের কথাটা, আমার চোখের ভাষাটা বোঝার জন্য। এই বলে অবনী একটা হাসি দিয়ে দৌড়ে চলে গেল। আমার মনে হয় কাজ হয়ে গেছে। অবনীর মুচকি হাসি বলে দেয় আমার মতো ও আমার প্রেমে পড়ে গেছে। অবনী চলে যাবার পর আমি বিয়ে বাড়ির দিকে আসতে যাব, হঠাৎ নাগিন আমার সামনে এসে দাঁড়ালো। নাগিনকে দেখে এদিক সেদিক তাকাতে ও বলল, এদিক সেদিক তাকিয়ে কি দেখছো? তোমার আর ওই মেয়েটার প্রেম কাহিনী কেউ দেখে ফেললো কিনা? কেউ দেখেনি, শুধু আমি দেখেছি। কে ওই মেয়েটা? ওর সাথে কি কথা বললা? ওকে ভালোবাসো? না তেমনটা না, তুমি আমাকে ভুল বুঝছো।
তাহলে ওর সাথে কিসের কথা বললে? নিশাদ, আমি তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি। আমার মনে হয় মেয়েটার সাথে তোমার কিছু চলছে। তেমন কিছু না। তেমন কিছু না হলে তো সবার আড়ালে এখানে কথা বলতে না। নিশাদ, একটা কথা মনে রাখো, আমি নাগিন, সাধারণ কোনো নাগিন নই। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি শুধু আমার, তোমাকে অন্য কারো হতে দিব না কখনো। ওই মেয়েটাকে সাবধান হতে বলো, নইলে ওকে মেরে ফেলবো। আমি বললাম, না নাগিন, ওর কিছু করো না। যদি কিছু করো তাহলে আমাকে হারাবে। তোমার সাথে কথা বলা তো দূরের কথা, সামনে আর আসবো না, কোনো যোগাযোগ রাখবো না। তুমি বললা তাই, নইলে মেরেই ফেলতাম। বিয়ে বাড়ি থেকে তোমার বাড়িতে ফিরবা কবে? কাল বিকেল বা সন্ধ্যায়। ঠিক আছে, বাড়িতে এসো, তখন দেখা হবে। সাবধানে থেকো। এই কথাটা বলে নাগিন সাপের রূপ নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে দূর থেকে বন্ধু সাদিক নাগিন আর আমাদের কথা বলতে দেখে আমাকে বলল, ভাই, এটা কি দেখলাম? এটা কি সেই নাগিন? হ্যাঁ। বাবা, কিরকম মানুষ থেকে সাপের রূপ নিয়ে চলে গেল! এত বড় সাপ তো বাপের জন্ম দেখিনি। আরেকটু হলে তো ভয়ে প্যান্টের ভেতর হিসে করে দিতাম। কি যে বলিস! আচ্ছা, একটা কথা, আজ তো নাগিনকে দেখলাম, ও তো অবনীর চেয়েও সুন্দর। তাহলে নাগিনের প্রেমে না পড়ে অবনীর প্রেমে পড়লি কেন? কারণ অবনী মানুষ আর নাগিন তো সাপ। সাপের প্রেমে পড়তে ভয় করে না বুঝি? প্রচুর ভয়। কত সুন্দর নাগিন! বলছিলাম, দে না নাগিনের সাথে আমার প্রেম করিয়ে। ফাজলামো বাদ দে তো, চল ঘুমাতে হবে, ঘুম পাচ্ছে। এই বলে সাদিকের সাথে ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অনেক মানুষের আওয়াজে ঘুম ভাঙতেই সাদিক বলল, ভাই, সর্বনাশ হয়ে গেছে, একটা লাশ পাওয়া গেছে। মানে? কিসের লাশ? কার লাশ? সেটা তো জানি না। ছেলেটাকে কেউ চেনে না। ছেলেটা মরে পড়ে আছে, আর ওর শরীর দেখে মনে হয় ওকে সাপে কামড়িয়েছে। কি বলিস? সাপে কামড়েছে মানে কি? এটা আবার নাগিনের কাজ নয় তো? নাগিন আবার এসব কেন করতে যাবে? সেটা তো জানি না ভাই। এমনিতে বিয়ে বাড়ি, এখানে লাশ পাওয়া গেল, বিষয়টা কেমন হলো না? তা তো ঠিক, চল তো গিয়ে দেখি লাশটা। এই বলে সাদিক ও আমি লাশটার কাছে গেলাম। আমি ও সাদিক লাশটার কাছে যাওয়ার পর দেখলাম লাশটার পুরো শরীর কালো হয়ে আছে। দেখে মনে হয় সাপের কামড়ে মারা গেছে। কিন্তু এই ছেলেটাকে সাপে কামড়ালো কেন, তাও আবার বিয়ে বাড়িতে? এটার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। নাগিন নিশ্চয় এটা জানে, এটা ওরই কাজ হবে হয়তো। যাই হোক, বিয়ে বাড়িতে যেন কোনো সমস্যা না হয় তাই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটাকে নিয়ে যায়। সাদিকের মামার বাড়িতে আসছি আজ 3 দিন হলো। বিয়ে বাড়িতে বেশ মজাও হলো, হাসি খুশি ছিলাম। আজ বাড়িতে চলে যাব, তাই মনটা খারাপ লাগছে। এই বিয়ে বাড়িতে না আসলে তো অবনীকে দেখতাম না, আর ওকে আপন করে পেতামও না। কিন্তু অবনী কই? আজকে তো ও বিয়ে বাড়িতেও আসেনি। অবনী বিয়ে বাড়িতে না আসায় আমি ওকে খুঁজতে লাগলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর অবনীকে না পেয়ে সাদিককে বললাম, সাদিক, অবনী আজকে আসেনি যে, ওকে তো দেখছি না। অনেক খুঁজলাম, একটু পর তো বাড়িতে চলে যাব। চিন্তা করিস না, আসবে হয়তো। যা, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নে। তা না হয় নিলাম, কিন্তু অবনীর তো কোনো খবরই নেই। যদি না আসে? আচ্ছা নিশাদ, নাগিন আবার অবনী কিছু করেনি তো, যে কারণে অবনী তোর কাছে আসছে না? কি বলিস? হতেও পারে। নাগিন আমাকে আর অবনীকে একসাথে কথা বলতে দেখেছে। তাহলে আর কি, জামা কাপড় গুছিয়ে বাড়িতে চল। বাড়ি গেলে নাগিনের তোর কাছে আসবে। ও আসলে ওর কাছে শুনিস অবনী কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছে। তাই করব, চল। এ বলে জামা কাপড় গুছিয়ে সাদিকের মামা বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ বিকেলের দিকে বাড়ির দিকে রওনা করলাম। সাদিকের মামা বাড়ি থেকে আসার সময় অনেক অপেক্ষা করেছি অবনীর জন্য, কিন্তু না, অবনীর আর আসলো না। যাই হোক, সাদিক ও আমি অটো করে বাড়ির দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর গ্রামের কাছে এসে অটো থেকে নেমে সাদিক ও আমি হাঁটতে লাগলাম। তখন প্রায় সন্ধ্যা হয়েছে। এমন একটা ভাব, সাদিক ও আমি গল্প করতে করতে হেঁটে আসছি। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে থেমে গেলাম, আর সামনে তাকাতে দেখলাম বল হাতে ছোট একটা বাচ্চা মেয়ে কান্না করছে। বাচ্চাটিকে দেখে সাদিক ও আমি একজন আরেকজনের দিকে তাকিয়ে বাচ্চাটার কাছে গেলাম। কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম, বাবু, কান্না করছো কেন? তোমার মা বাবা কোথায়? কিন্তু আমার বাচ্চাটা কোনো উত্তর না দিয়ে কান্না করতেই লাগলো। এদিকে আমি আশেপাশে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কারো কোনো খোঁজ পেলাম না। সাদিক, কার বাচ্চা সন্ধ্যাবেলা এখানে কান্না করছে? আশেপাশে তো কাউকে দেখছি না। ভাই, কোনো ভূতটুতের বাচ্চা হবে। বাদ দে এসব, বাচ্চাটাকে রাখ, এখন চল এখান থেকে। কি বলিস? ভূতের বাচ্চা হলে বল নিয়ে খেলা করতো নাকি? আর এই সন্ধ্যাবেলা এখানে বাচ্চাটিকে রেখে যাওয়া ঠিক হবে না। একটু পর তো রাত হয়ে যাবে। তো কি করবি? ওকে বাড়িতে নিয়ে যাই। কাল সকালে না হয় এখানে এসে আশপাশের সবাইকে জিজ্ঞেস করব, কেউ না কেউ তো বাচ্চাটাকে চিনবে। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে। এই বলে বাচ্চাটিকে আমার সাথে নিয়ে বাড়িতে চলে আসলাম। সাদিক ও ওর বাড়িতে চলে গেল। এদিকে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে আসার পর মা, ভাবি ওরা অবাক হয়ে বলল, নিশাদ, কে ওই বাচ্চাটা? ভাবি বলল, কিরে নিশাদ, বিয়ে টিয়ে করে বউ বাচ্চার সাথে করে নিয়ে আসলি নাকি? আরে না, আসলে বাচ্চাটাকে ওইখানে কান্না করতে দেখলাম। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ডাকাডাকি করেও কাউকে পেলাম না। ছোট বাচ্চা, ওকে কিভাবে একা রেখে আসি বলো? তাই সাথে করে নিয়ে আসলাম। ও তাই বল। মা, গরম লাগছে, ভেতরে গিয়ে ফ্রেশ হই। ভাবি, বাচ্চাটাকে নাও আর লামিয়ার সাথে খেলা করতে দাও, দুজনে খেলা করুক। আমার কথায় ভাবি বাচ্চাটাকে নিয়ে ওনার রুমে চলে গেলেন। এদিকে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে অবনীর কথা ভাবতে লাগলাম। এদিকে নাগিনও আসছে না, ও আসলে সব জানা যাবে। এই ভেবে রাতের খাবার শেষে না ঘুমিয়ে জেগেছিলাম। রাত 12টা কি 1টা, নাগিন আমার কাছে আসলো। ও এসে বলল, কি ব্যাপার, বিয়ে খাওয়া কেমন হলো?
ভালো না, তোমার কাছে কিছু জানার আছে, বলো কি শুনবা। তার আগে বলো ওই বাচ্চাটা কে, ওকে কেন বাড়িতে নিয়ে আসছো? লুকিয়ে আবার বিয়ে টিয়ে করেছো নাকি? না সেরকম কিছু না, মেয়েটা একা ছিল, ওকে দেখে মায়া হলো তাই বাড়িতে নিয়ে আসছি। বাচ্চাটার কথা ছাড়ো, আগে এটা বলো, সাদিকের মামাতো বোনের বিয়েতে একটা ছেলের লাশ পাওয়া গেছে, ছেলেটাকে দেখেই বোঝা যায় ওকে সাপে কামড়ে মেরেছে। তুমি কি করেছো এই কাজ? হ্যাঁ এটা আমারই কাজ। কি বলো, কিন্তু কেন করেছো এটা? ওই ছেলেটা সাদিকের মামাতো বোন, যার বিয়ে হচ্ছিল ওকে পছন্দ করত। ছেলেটা চাইছিল না বিয়েটা হোক, তাই সাদিকের বোনকে মেরে ফেলতে এসেছিল। আমি বিষয়টা টের পেয়ে ওই ছেলেটাকে ছবল দিয়ে মেরে ফেলি। আমি সবার ভালোর জন্য এটা করেছি। কি বলো, তাহলে এই ব্যাপার? হ্যাঁ, আমি জেনে শুনে ভালো মানুষের ক্ষতি করি না, বুঝলা? সেটা না হয় বুঝলাম, অবনী কোথায়, ওর কি করেছে তাই বলো। অবনীর ব্যাপারে কিছু জানি না। এই একদম মিথ্যা বলবা না, বলো এক্ষুনি অবনী কোথায়, কি করেছে ওর সাথে, ও বেঁচে আছে নাকি মারা গেছে? শুনবা? শোনো তাহলে। হ্যাঁ বলো, শুনবো আমি। তুমি অবনীকে কি করেছ? আচ্ছা তার আগে একটা কথা বলো তো, তুমি অবনীর জন্য এত পাগল কেন? কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? অবনীর মাঝে মায়া আছে, জানি না কিভাবে এত অল্প সময় ওর প্রেমে পড়লাম। আমার প্রতি কি তোমার কোনো মায়া নেই? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তাছাড়া অবনীর চেয়ে তো আমি বেশি সুন্দরী, তাই না? দেখো, সুন্দর দেখে সবসময় ভালোবাসাটা হয় না। আমি অবনীর মনটাকে ভালোবেসে ফেলেছি, যা কখনো ভুলতে পারবো না। তাই এত ভালোবাসো অবনীকে? হ্যাঁ বাসি তো। অবনীর বিষয়ে জানার জন্য পাগল হয়ে আছে, তাই না? তার আগে তোমাকে একটা জিনিস দেখাই, দেখো তাহলে সব উত্তর পেয়ে যাবা। এ বলে নাগিন ওর রূপ বদলিয়ে অবনীর রূপ নিল। নাগিন অবনীর রূপ নেওয়ায় আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, অবনী তুমি কেমনে, কি তুমি নাগিন নাকি তুমি অবনী? আমার কথায় নাগিন বলল, আবারও ওর রূপে এসে বলল, নিশাদ আমি নাগিন, আর আমি অবনী সেজে তোমার সামনে গিয়েছিলাম। কি করব বলো, তুমি আমাকে ভালোবাসতে চাও না, তাই অবনী নামে অন্য কারো রূপে তোমার সামনে গিয়েছিলাম। তুমি অবনী ভেবে যাকে ভালোবেসেছ আমি সে। না বিশ্বাস করি না, তুমি মনে হয় অবনীকে মেরে ফেলেছ। ওকে মেরে ফেলে আমার সামনে ওর রূপ নিয়ে মিথ্যা বলছো। না নিশাদ, বিশ্বাস করো, অবনী নামে কোনো মেয়ে নেই। তুমি চাইলে তোমার বন্ধু সাদিকের মামাতো বোনকে জিজ্ঞেস করে দেখতে পারো অবনী নামে ওর কোনো বান্ধবী আছে কিনা। ধোকা 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 দিলে তুমি আমাকে। কেন করলা এমনটা? আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। সব তোমার ভালোবাসা পাবার জন্য করেছি। তুমি না বললা অবনীকে মন থেকে ভালোবাসো, ওকে কখনো ভুলতে পারবা না? তাহলে আমাকে অবনী মনে করে ভালোবাসো। চুপ, একদম চুপ। আমার সাথে অভিনয় করো, তাই না? আচ্ছা ওই বাচ্চাটা কে, যেটাকে কাল সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে আসছি? আমি ওকে চিনি না। চিনতেও পারো। তোমার তো কত অভিনয়, তাই না? যা করি তোমাকে তো বলেই করি, তাই না? বাচ্চাটাকে চিনি না। একবার শুধু আমাকে নিয়ে ভাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চাইলে আমরা বিয়ে করতে পারি। বিয়ে? তোমাকে? তুমি আমাকে মিথ্যা বলছো। অবনী সেজে ধোকা দিয়েছ। তোমাকে বিয়ে করা তো দূরের কথা, আজকের পর তোমার সাথে কথাই বলবো না, দেখে নিও। আর আমি আজকেই বাড়িতে বলবো বিয়ে করব, মেয়ে দেখতে, আর কিছুদিনের মধ্যে বিয়ে করব। না তুমি এটা করো না, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। পারলে আটকে দেখিও। এখন চলে যাও, রাত অনেক হয়েছে, ঘুমাবো। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? চলে যাও, ঘুমাতে দিবে না নাকি? আমার কথায় নাগিন আর কোনো কথা না বলে চলে গেলেন। এদিকে ও চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে আমি অবাক করা একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমি এক অজানা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার চারিদিকে অনেক সাপ। হঠাৎ সাপগুলো মানুষের রূপে এসে আমাকে মাথা নাড়িয়ে সম্মান করতে লাগলো। আমি বুঝি না ওদের এই ইশারা। কি করছে আমাকে দেখে? এমন অবস্থায় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝতে পারলাম সকাল হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। এদিকে ভাবি তখন বলল, নিশাদ এই বাচ্চাটার কি হবে? ওর মা বাবার কোনো খোঁজ পেলি? না, এখনো তো খোঁজ নিতে গেলাম না। আচ্ছা ওকে আমার কাছে দাও, আমি গিয়ে খোঁজ নিই। যদি ওর মা বাবার দেখা পাই তো ওকে দিয়ে আসবো। কথাটা বলে বাচ্চাটাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামনি তোমার নাম কি? আমার কথার জবাবে বাচ্চাটা ছোট করে বলল, মাইশা। মাইশা? বাহ, সুন্দর নাম। তোমার বাড়ি কোথায় বলতে পারো? মা বাবার নামই বা কি? আমার কথার জবাবে ও মাথা নাড়িয়ে বলল, ও কিছুই জানে না, ছোট মেয়ে। কে ওকে এভাবে ফাঁকা কোথাও রেখে পালিয়ে গেল? আমি ওকে নিয়ে কাল সন্ধ্যাবেলা যেখানে পেয়েছি সেই জায়গায় গিয়ে অনেক খোঁজ নিলাম। আশেপাশে যত বাড়ি যত মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ চেনে না মাইশাকে। এত সুন্দর কিউট একটা মেয়েকে রেখে কেউ এভাবে পালিয়ে যায়? কি আর করব, কেউ যেহেতু চেনে না তাই আবারও মাইশাকে নিয়ে বাড়িতে ফেরত আসলাম। বাড়িতে আসার পর মা ও ভাবি বলল, মা বলল, কি হলো, ওকে আবার সাথে করে নিয়ে আসতে কেন? ওর মা বাবাকে পেলি? না মা, পাইনি, তাই তো ওকে আবার সাথে করে নিয়ে আসলাম। ভাবি বলল, নিশাদ আমার কেন জানি সন্দেহ হচ্ছে, তুমি আবার লুকিয়ে বিয়ে করোনি তো? এখন তোমারই মেয়েকে নিয়ে এসে এসব বলছো? ভাবি কি বলো, মাইশা আমার মেয়ে না। ওর নাম মাইশা জানলা কিভাবে তাহলে? ও নিজে বলেছে আমাকে। ভাবি এত সন্দেহ করো না তো। আর আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, বিয়ে করব। তোমরা মেয়ে দেখতে পারো। সত্যি? মেয়ে দেখতে হবে কেন? আমার বোন তো রেডি আছে, তাই না? না, ওকে বিয়ে করব না। কেন, ওকে খারাপ নাকি? ও তো বৌমা চুপ করো। ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিবে নাকি? নিশাদ তুই কি আসলেই বিয়ে করবি? আমরা কি মেয়ে দেখব? হ্যাঁ মা দেখো। আমার কথায় মা ও ভাবি চলে গেলেন। আগেই বলেছিলাম আমার মাকে গ্রামের সবাই বড় মা বলে ডাকতো। মা আমার বিয়ের ব্যাপারে দুই একজনকে বলতে 2 দিনের মাথায় একটা মেয়ের খোঁজ আসে। মা আমাকে জানিয়ে দেন একটা মেয়েকে দেখতে যেতে হবে।
মায়ের কথায় আমি রাজি হয়ে প্রস্তুত ছিলাম। আমি যেদিন ওই মেয়েটাকে দেখতে যাব তার আগে রাতে ঘুমের মাঝে নাগিন আমাকে ওর কাছে নিয়ে যায়। নাগিনের কাছে যাবার পর আমার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙতে আমি বলি, আমি কোথায়, আমি এখানে কেন? এই যে এদিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা। তুমি আমার কাছে, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসছি। কিন্তু কেন? কেন জানো না? তুমি কালকে কোন মেয়েকে দেখতে যাবে বিয়ের জন্য? তোমাকে না বলেছি আমি ছাড়া তুমি অন্য কারো হবা না, তাই আমার কাছে নিয়ে আসছি। দেখি কাল কিভাবে ওই মেয়েকে দেখতে যাও। কেউ আছো? আমাকে বাঁচাও। মা, ভাবি, তোমরা কোথায়? আমার চিৎকার কারো সারা শব্দ পেলাম না। এদিকে আমি চিৎকার দেওয়ার সাথে সাথে একটা কালো সাপ আস্তে করে আমার কাছে এসে ফনা তুলে দাঁড়িয়ে রইল। এটা দেখে আমি ভয়ে বলে উঠলাম, দূরে যাও, আমার কিচ্ছু করো না। নাগিন, ওকে দূরে যেতে বলো, ভয় লাগছে। কেন? চিৎকার করো, আরো চিৎকার করো। তোমার ভাবিকে ডাকছিল না? ওটা তোমার ভাবি, কাল সাপ। নাগিন, মজা করো না, আমাকে বাড়িতে যেতে দাও। সকালে মা ভাবি আমাকে দেখতে না পেলে চিন্তা করবে। কি লাভ অন্য কোনো মেয়েকে দেখতে যাওয়ার? আমি আছি না, আমাকে বিয়ে করে নাও। এটা কেউ মানবে না, তুমি আমাকে যেতে দিবা কিনা বলো। ওকে ওকে, ভয় পাচ্ছ বুঝতে পারছি। আমি তোমাকে বাড়িতে রেখে আসছি, কিন্তু তুমি কাল ওই মেয়েটাকে দেখতে গিয়ে কোনো লাভ হবে না। দেখবা আমি কি করি। আচ্ছা, কি করবা দেখবো। আমাকে বাড়িতে রেখে আসো, আর সামনে থেকে এই সাপটাকে চলে যেতে বলো। আমার কথা নাগিন আমাকে বাড়িতে আমার রুমে রেখে গেলেন। পরের দিন সকালে কথা মতো আমি ওই মেয়েটাকে দেখতে ওর বাড়িতে গেলাম। কথা মতো পরের দিন ওই মেয়েটাকে দেখতে ওদের বাড়িতে গেলাম। মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে দেখলাম, পছন্দ হলো। মেয়ে পছন্দ হওয়ায় সব কথাবার্তা বলে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পর মা বলল, কি রে বাবা, মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, পছন্দ হয়েছে। তুমি ওদের সাথে ফাইনাল কথা বলতে পারো। আমার কথায় মা ওনার রুমে গিয়ে ওই মেয়েটার বাবাকে ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলে মা আমাকে বললেন, নিশাত, বিয়েটা হবে না মনে হয়। কেন মা, কি হয়েছে, সমস্যা কোনো? হ্যাঁ, তুই যে মেয়েটাকে দেখে আসছিস, ওই মেয়ের বাবা বলেছে তুই নাকি বিবাহিত, মাইশা নাকি তোর মেয়ে। কি হলো? আমি আবার কবে বিয়ে করলাম? আর মাইশা তো আমার মেয়ে না, ওকে তো কুড়িয়ে পেয়েছি। এটা কোনো কথা? কে এরকম শয়তানি করলো? এমন একটা মিথ্যা কথা বলে বিয়েটা ভেঙে দিল, ভাবি বলল। মা আর ভাবি না জানলেও আমি তো জানি এটা নাগিনের কাজ। যাই হোক, আমি মা ভাবিকে শান্ত করে বললাম, মা, চিন্তা করো না, এটা সম্বন্ধ ভেঙে গেছে তো কি হয়েছে, আরেকটা হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে, মেয়ের খোঁজ তো আরও আছে। কালকে আরেকটা মেয়েকে দেখতে যাবি, আশা করি এই মেয়েটাকেও তোর পছন্দ হবে। মায়ের কথা রাজি হয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবতে লাগলাম, নাগিন কি কাজটা ঠিক করলো? ও আজ আসুক, তারপর দেখবে কি করি। ওর ওপর রেগেছিলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন দেখা করবে। অনেক অপেক্ষার পর নাগিন আমার কাছে এসে বললেন, কেমন দিলাম? বলেছিলাম না এত সহজে তোমার অন্য কোথাও বিয়ে হতে দিব না। দিলাম তো বুদ্ধি করে বিয়েটা ভেঙে। তাই বলে এরকম মিথ্যা কথা বলবা? ওই, আমি কি বিবাহিত? মাইশা কি আমার মেয়ে? কেন ওদেরকে এভাবে মিথ্যা বললে? যেন তোমার বিয়ে ভেঙে যায় সেই কারণে। আমি তো আর নাগিনের রূপে ওদের ভয় দেখাইনি, তাই না? বুদ্ধি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছি। তুমি পারলে বিয়ে করে নাও দেখি। হ্যাঁ করব। তুমি কয়টা বিয়ে ভেঙে দেবা? কালকে আরেকটা মেয়েকে দেখতে যাব, মেয়েটাকে পছন্দ হলে ওকে বিয়ে করব। ওকে, দেখা যাবে। হ্যাঁ, দেখবো এবার তুমি কি করো। এই কথাটা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মা, ভাবি ও আমি তিনজন এই মেয়েটাকে দেখতে গেলাম। এই মেয়েকেও দেখে পছন্দ হওয়ায় মা ও ভাবি মেয়েটার বাবার সাথে কথা বলতে লাগলো। এদিকে আমি মাকে বললাম, মা, বাড়িতে যাওয়া ঠিক হবে না, আমরা এখানে থাকা অবস্থায় মেয়ের বাবার সাথে কথা বলো আর বিয়ের দিন ঠিক করো, তারপর বাড়িতে যাব। আমার কথায় মা মেয়েটার বাবার সাথে কথা বলে আমার ও ওই মেয়ের বিয়ের দিন ঠিক করলেন। 2 দিন পরে বিয়ে। মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হবার পর সবাই মিলে খাওয়া দাওয়া শেষে বাড়িতে চলে আসতে লাগলাম। বাড়িতে এসে মা ভাবিকে রেখে আমি বন্ধু সাদিকের সাথে দেখা করতে ওর কাছে যাচ্ছিলাম। তখন পেছন থেকে নাগিন মানুষের রূপে আমাকে ডাক দিল। নাগিনকে দেখে বললাম, কি হলো, বিয়ে তো ঠিক করে আসলাম, কিছুই তো করতে পারলে না। 2 দিন পর তো আমার বিয়ে। সত্যি বিয়ে করবা? তো করবো না। তুমি অবনীশে যে আমার মন ভেঙে দিয়েছ, তোমার উপর রাগ করে তাড়াহুড়ো করে বিয়েটা করছি। না, নিষাদ করো না, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বাসলে তো হবে না, আমাকেও তো ভালোবাসতে হবে। আমি তোমাকে অন্য কারো হতে দিব না, বিয়েটা করো না প্লিজ। না, করব। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করো না, আমি তোমার বিয়ে কোনোভাবে হতে দিব না। ওকে, তুমি কিভাবে বিয়ে ভেঙে দাও দেখব। এখন যাও, ওই তো সামনে সাদিক, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে, তবে আবারও বলে গেলাম, তোমার বিয়ে আমি হতে দিব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে নাগিন সেখান থেকে চলে গেল। এদিকে আমি সাদিকের কাছে যেতে সাদিক বলল, নিশাদ, ওটা নাগিন না? ও তোর কাছে আসছিল কেন? সাদিকের কথা আমি বললাম, আরে আসছিল আমাকে বোঝাতে আমি যেন অন্য কাউকে বিয়ে না করি সেটা বলতে। মানে তুই আবার কাকে বিয়ে করবি? তোকে তো বলাই হয়নি আমি বিয়ে করব, মেয়েও দেখে আসলাম। পরশুদিন আমার বিয়ে, তোর দাওয়াত থাকলো। কি কি বলিস? মজা করছিস না তো? হঠাৎ বিয়ে মানে? তুই না অবনীকে ভালোবাসিস, এদিকে নাগিন না তোকে ভালোবাসে? আর বলিস না, শুনলে অবাক হবে, অবনী নামে কোনো মেয়েই ছিল না, ওটা নাগিন ছিল। নাগিন অবনী রূপে আমার সামনে আসছে, ওকে দেখে ওর প্রেমে পড়ে গেছি। হায় হায়, তাই নাকি? হ্যাঁ তাই। নাগিনের ওপর রাগ করে তো বাড়িতে বিয়ের কথা বলে ফেললাম, আর বিয়ের জন্য মেয়েও দেখলাম। তোর কি মনে হয় নাগিন এত সহজে তোকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিবে? সেটা তো হতে দিবে না জানি, ও তো আগে একটা বিয়ে ভেঙে দিয়েছে। পরশু আমার বিয়ে, দেখা যাক কি হয়, সেটাই চিন্তা করছি। এত চিন্তা করে লাভ নেই, দেখো না নাগিন কি করে।
শোন, তুই কিন্তু পরশুদিন ঠিক সময় চলে আসবি, কেমন? ঠিক আছে। বন্ধু সাদিককে বিয়ের দাওয়াত করে বাড়িতে চলে আসলাম। 2 দিন পর বিয়ে, তাই রাতের বেলা মায়ের সাথে একটু আলোচনায় বসলাম। মাকে বললাম, মা, তোমাকে কিছু বলার ছিল। আমি যে তোমাকে নাগিনের কথা বলেছি না, ও তো আমার পিছুই ছাড়ছে না। নাগিন এখনো আমার কাছে আসে। নাগিন আমাকে ভালোবাসে, আমাকে অন্য কোথাও বিয়ে হতে দিবে না, এটাও বলে। তাই নাকি? তাহলে তো সমস্যা। নাগিন তো এমনি এমনি বিয়েটা হতে দিবে না। আমারও তো তাই মনে হয়। এখন কি করা যায়? তুই এত টেনশন করিস না বাবা। আমি তোর বিয়ের দিন একজন সাপুরেকে রাখবো আমাদের সাথে, তাহলে আর ওই নাগিন আসতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, সেটাই ভালো হবে। মায়ের কথায় রাজি হয়ে রুমে চলে গেলাম। এভাবে কেটে গেল একটা দিন, আর অবশেষে চলেও আসলো বিয়ের দিন। এই 2 দিনে নাগিন আমার কাছে অনেকবার আসছিল, অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। বিয়ের দিন ভাইয়া, ভাবি, বন্ধু সাদিক ও কয়েকজন মিলে বিয়ে করতে মেয়ের বাড়িতে চলে গেলাম। সাথে নিয়ে গেলাম একজন সাপুরিকে, যেন নাগিন কিছু করতে না পারে। মেয়ের বাড়িতে গিয়ে বসে আছি, একটু পর আমার বিয়ে। আমি জানি না হঠাৎ করে কেন জানি নাগিনের কথা মনে পড়লো। এই প্রথম নাগিনের জন্য খারাপ লাগলো। ও নাগিন কিন্তু কখনো আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করেনি, আমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু আমি, নাগিন তো বলেছিল ও আমার বিয়ে হতে দেবে না। একটু পর তো আমার বিয়ে, তো ওই তো কাজী সাহেব চলে এসেছে। এই ভাবতে না ভাবতে কিছুক্ষণ পর আমার বিয়ের কাজ শুরু হলো। আমার বিয়ে হবে এমন একটা অবস্থায় নাগিন সেখানে আসলো, কিন্তু এবার ভয়ঙ্কর রূপে। নাগিন বিশাল আকারের সাপের রূপে বিয়ে বাড়িতে এসে সবকিছু তছনছ করে ফেলছে, সাথে অসংখ্য সাপ। নাগিন ও এত অসংখ্য সাপ দেখে বিয়ে বাড়িতে যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে। এদিকে নাগিনের এমন ভয়ঙ্কর রূপ আর ফসফস আওয়াজে কয়েকজন ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। সবকিছু যখন তছনছ, তখন নাগিন মানুষের রূপ নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি নিশ্চুপ হয়ে বসে আছি। নাগিন আমার কাছে এসে ওর হাতটা আমার কাঁধে রাখতেই আমি আস্তে করে বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখলাম এক অজানা জায়গায়। আমার চারিদিকে অসংখ্য সাপ। শুধু চারিদিকে বললে ভুল হবে, আমার হাতে পায়ে পেঁচিয়ে রেখেছে সাপগুলো। নিজেকে অজানা এক জায়গা আর চারিদিকে এত সাপ দেখে চিৎকার করতে লাগলাম, কেউ আছো? কেউ আছো কি? বাঁচাও আমাকে। নাগিন, কোথায় তুমি? সামনে আসো। এই সাপগুলোকে চলে যেতে বলো, ভয় করছে আমার। আমার চিৎকারে নাগিন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নাগিন কাছে আসায় সব সাপগুলো সেখান থেকে চলে গেল। এদিকে ওকে দেখে আমি বললাম, নাগিন, কেন করলে এমনটা? আজ আমার বিয়ে, তুমি বিয়ে বাড়িতে গিয়ে সবকিছু তছনছ করে আমাকে নিয়ে চলে আসলে। এটা কি ঠিক হলো? আগেই তো বলেছি নিশাত, তুমি শুধু আমার, অন্য কারো তোমাকে হতে দেব না। কেন দিবা না? কেন আমার পেছনে নির্লজ্জের মতো পড়ে আছো? কেন বারবার না করার পরও আমার পেছনে ঘুরঘুর করো? কেন অন্য কারোর সাথে আমার বিয়ে হতে দাও না? নিজের স্বামীকে অন্য কারোর সাথে বিয়ে হতে কে দেয় বলো? স্বামী? কে স্বামী? কাকে স্বামী বলছো? তুমি আমার স্বামী, কথাটা কি বুঝেছ? তুমি আমার বিয়ে করা স্বামী। মজা করো না তো নাগিন, কি বলছো এসব? মজা না নিশাত, সত্যি তুমি আমার স্বামী। তুমি আমার বউ হলে আমি জানি না কেন? জানবা কিভাবে? তোমাকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে, তোমার তো পুরনো কোনো স্মৃতি মনে নেই। কি বলো এসব নাগিন? আমি তো ঠিকই আছি। না নিশাত, আমি যা বললাম সব সত্যি। তুমি পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই আমাকে চিনতে পারছো না। আচ্ছা, মানলাম আমি সব ভুলে গেছি, তাহলে মা তো সব জানে। মাকে তো তোমার ব্যাপারে জিজ্ঞেস করি। নিশাত, কাকে মা বলো? তুমি যাকে মা বলো জানো উনি তোমার মা নন। কি? উনি আমার মা নন? মানে কি? তুমি সব উল্টাপাল্টা কথা বলছো কেন? কোনো উল্টাপাল্টা না, যা বলছি সব সত্যি বলছি। উনি তোমার মা নন, বরং উনি তোমার মা বাবার হত্যাকারী। না, এটা হতে পারে না নাগিন, আমার মাথা যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে আমার। নিশাত, নিজেকে সামলাও। তোমার মাথার এই যন্ত্রণা তো নতুন না, মাঝে মধ্যে এমনটা হয়, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আসলে ঘটনা কি সব খুলে বলো প্লিজ। শোনো তাহলে, আজ থেকে তাও 10-12 বছর আগের কথা। তখন তোমার মা বাবা বেঁচে ছিলেন। নিশাত, তোমার মা বাবা খুব গরিব ছিলেন। ওনাদের কোনো জমি জমা না থাকায় অন্যের জমিতে কাজ করতেন, মাঝে মধ্যে জঙ্গলে কাঠ কাটতে যেতেন। তেমনি একদিন তোমার বাবা জঙ্গলে আমাদের নাগ বংশের সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটাকে তোমরা মানুষেরা নাগমণি বলো, সেই নাগমণি পেয়ে যান। নাগমণিটা পেয়ে তোমার বাবা বাড়িতে নিয়ে আসেন, আর এই ব্যাপারে কাউকে বলেন না, গোপনে রাখেন। এদিকে আমার মা বাবা নাগমণি হারিয়ে বুঝতে পারেন সেটা তোমার বাবার কাছে। তোমার বাবার কাছে নাগমণি জেনে মা বাবা তোমার বাবার সাথে দেখা করেন, আর তোমার বাবা ভালো মানুষ হয় সেটা আবার মা বাবাকে ফিরিয়ে দেন। নাগমণি ফিরিয়ে দেওয়ার কারণে আমার বাবা খুশি হয়ে তোমার মা বাবাকে অনেক সোনার মোহর উপহার দেন, এবং তাদের মাঝে ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। নিশাত, তোমার মা বাবা ও আমার মা বাবার মাঝে ভালো বন্ধুত্ব হওয়ায় তাদের মাঝে মাঝে আমরা তোমাদের বাড়িতে যেতাম। সেই সুবাদে তোমার সাথে আমার পরিচয়, কথা বলা আর সময়ের পরিবর্তনে একে অপরকে ভালোবেসে ফেলা। নিশাত, তুমি আমি দুজনে দুজনকে ভালোবাসি, এটা আমার মা বাবা ও তোমার মা বাবা প্রথমে মেনে না নিলেও পরে মেনে নেন, আর আমাদের দুজনের বিয়ে দেন। নিশাত, তুমি আমার স্বামী, তোমার সাথে মানুষ রূপে আমি সংসার করতাম। আমার মা বাবা তোমার মা বাবাকে সোনার মোহরগুলো দেওয়ার কারণে তোমরা গরিব থেকে বড়লোক হয়ে যাও। নিশাত, এখন তুমি যাকে মা ভাবো ওই মহিলা তোমার বাবার কেমন সম্পর্কের যেন বোন হয়। এই খারাপ মহিলা তোমাদের বাড়িতে এসে তোমার বাবার কাছে কান্নাকাটি করে তোমাদের সাথে থাকতে চায়। তোমার বাবা নরম মনের মানুষ, তাই তিনি তোমাদের সাথে ওই মহিলাকে থাকতে দেয়, আর সেই মহিলা তোমাদের মা বাবার সাথে
কি যে করেছে শুনবা? তোমার মা বাবার খাবারের সাথে বিষ মিশিয়ে ওদেরকে মেরে ফেলেছে। তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি। তুমি বিষ খেয়ে মরনি, কিন্তু পাগলের মতো হয়ে গিয়েছিলা। কয়েক মাস তুমি পাগল ছিলে, পরে তুমি আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়েছ ঠিকই, কিন্তু তোমার পুরনো সব স্মৃতি ভুলে গেছো, কিছুই মনে নেই। নিজের মা বাবার খুনিকে মা ভেবে আসছো এতদিন। ওই মহিলা তোমার মা নয়, তোমার মা বাবার খুনি। এদিকে আমার ঘটনা শোনো। এই মহিলা তোমার মা বাবা ও তোমাকে বিষ খাওয়ানোর ফলে আমার বাবা ভয় পেয়ে যায় আর আমাকে ওদের কাছে নিয়ে যায়। এই ৮-১০ বছর আমি তোমার কাছে আসতে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। মা বাবা আসতে দেয়নি। এখন কেন আসছে জানো? কারণ কয়েক মাস আগে আমার মা বাবা মারা গেছে। মা বাবা মারা যাওয়ায় নাগ বংশের দায়িত্ব আমি পেয়ে যাই। আমি হই নাগরানী। আমি নাগরানী হওয়ায় আর এক মুহূর্ত দেরি করিনি, তোমার কাছে চলে আসি আর তোমাকে রাত করে আমার কাছে নিয়ে যেতাম, আমার মাঝে শুয়ে রাখতাম। নাগিনের মুখে এই পুরো ঘটনা শোনার পর কিভাবে সহ্য করি বলেন? ওর কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। নাগিনের কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। বেশ কিছুক্ষণ পর নাগিন আমার জ্ঞান ফেরান। আমার জ্ঞান ফিরতে নাগিন বলেন, নিশাত কথা বলো, উঠো, উঠে বসো। নাগিনের কথায় উঠে চুপ করে বসে রইলাম। ওর মুখে কথাগুলো শুনে বিশ্বাস করতে পারছি না। আমাকে চিন্তিত দেখে নাগিন বলল, নিশাত, জানি আমি কথাগুলো শুনে অনেক বড় ধাক্কা খেয়েছ, অবাক হয়েছ, কিন্তু বিশ্বাস করো আমি যা যা বললাম সব সত্যি। ওই মহিলা যাকে তুমি মা ভাবো উনি খুব খারাপ মানুষ। তোমার কি মনে আছে আমি যখন সাপের রূপে তোমার কাছে যাই, তোমাকে আমার কাছে নিয়ে আসি, তখন কিন্তু তোমার মা সাপুরে নিয়ে আসছিল। হ্যাঁ, একবার না ২-৩ বার সাপুরে নিয়ে আসছে। সব মিথ্যে। তোমার মা কোনো সাপুরে নিয়ে আসেনি। ওই সব সাজানো নাটক ছিল। একটা সাধারণ মানুষকে টাকা দিয়ে ভাড়া করে সাপুরে সেজে তোমার কাছে নিয়ে আসছে। কি বলো? কিন্তু কেন? উনি কেন এসব করতে যাবে? কারণ উনি চায় তোমাকে যেন আমি মেরে ফেলি। ওই মহিলা ভাবছে আমি তোমার কাছে যাই, তোমাকে যেন মেরে ফেলি। তুমি মরলে তো তোমার বাড়ি গাড়ি সব সম্পদ ওনার নামে হয়ে যাবে। নাগিন, তুমি যে আমাকে এত কথা বললা, এগুলো তো মিথ্যেও হতে পারে। একটুও মিথ্যে না। গল্প এখানেই শেষ না, এখনো আরেকটা জিনিস জানা বাকি। ভাবছি কথাটা শুনে কিভাবে বিশ্বাস করবে, কিভাবে সহ্য করবে। কি এমন কথা বলো তো? তোমার বাড়িতে ছোট মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, মাইশা। মাইশা তো এখনো আমার বাড়িতে আছে। জানো মাইশাকে? সেটা তো জানে না। ওর মা বাবাকে তো খুঁজে পাইনি। খুঁজে পাবা কিভাবে? কারণ মাইশা তোমারই মেয়ে। তুমি মাইশার বাবা, আমি ওর মা। মাইশা আমাদের মেয়ে। নিশাত, কি? না, এটা মিথ্যে। মিথ্যা না, সত্যি। মাইশা তোমার আমার মেয়ে। মাইশা আমাকে সবসময় ওর বাবার কথা, মানে তোমার কথা জিজ্ঞেস করত, তোমার কাছে যেতে চাইতো। তাই আমি বুদ্ধি করে তোমার সামনে মাইশাকে রেখে আসছি। তুমি মাইশাকে নিয়ে বাড়িতে আসছো। উফ, চুপ করো, আমি আর নিতে পারছি না। প্লিজ চুপ করো। নিশাত, নিজেকে সামলাও, যা বলছি সব সত্যি। আচ্ছা, আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে তোমার বন্ধু সাদিক আছে না, সাদিকের বাবাকে জিজ্ঞেস করো। উনি ঘটনা পুরোটা না জানলেও এটা জানে ওই মহিলা তোমার মা না। কি সত্যি? সাদিকের বাবা জানে? হ্যাঁ, বিশ্বাস না হয় চলো, আমার সাথে চলো। কথাটা বলে নাগিন আমাকে নিয়ে সাদিকের বাবার কাছে নিয়ে আসলো। সামনে সাদিক ও উপস্থিত ছিল। নাগিন সাদিকের বাবার কাছে এসে উনি যা জানেন সবকিছু বলতে বললেন। আমিও সাদিকের বাবাকে বললাম, আঙ্কেল, দয়া করে কিছু না লুকিয়ে সবকিছু বলেন আমাকে। কি জানেন? আমি যাকে এতদিন মা বলে জানতাম তিনি কি আমার মা না? সাদিকের বাবা বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। আমি তোমার মা বাবাকে চিনতাম। ওনারা হঠাৎ করে দুজনেই মারা যান। শুনেছি এটার পেছনে ওই মহিলা যাকে এখন মা ভাবছে ওনার হাত আছে। কেউ নিজের চোখে দেখেনি, তাই ভয়ে কিছু বলে না। নিশাত, বাবা ঠিকই বলেছে। আমিও এই ব্যাপারে কিছুটা জানি, বাবার কাছ থেকে শুনেছি। ওই মহিলার ভয়ে আমি তোকে কিছু বলিনি। ভাবছি শুনে আমাকে ভুল বুঝিস কিনা। নাগিন বলল, এবার তো বিশ্বাস হলো, চলো এখন চলো আমার সাথে। সাদিকের বাবার মুখে কথাগুলো শুনে বিশ্বাস হলো নাগিন যা বলেছে সব সত্যি। তাহলে নাগিন আমার বউ, ছোট্ট মাইশা আমারই মেয়ে। স্মৃতি হারিয়ে পুরনো সব স্মৃতি ভুলে গেছি, কিন্তু আজ সবটা জানার পর মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মানুষ এতটা খারাপ হতে পারে ধন সম্পদের লোভে পড়ে? নাগিন, এতদিন আসল সত্যটা জানা ছিল না, কিন্তু আজ তো জেনে গেলাম। আমি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিবই। ওই মহিলার আমি এমন অবস্থা করব যেটা উনি ভাবতেও পারবে না। না নিশাত, এখন না। ওনাকে এতটা বোকা ভেবো না, উনি খুব ভয়ঙ্কর ও খারাপ। তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে ওই মহিলাকে শাস্তি দিতে পারবা। কি কাজ বলো? ওই মহিলা খুব চালাক, জানো। উনি যখন তোমার মা বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল, তখন আবার বাবা চেয়েছিল ওনাকে মেরে ফেলতে। উনি এমন চালাক মহিলা, আমার বাবা বা আমি যেন ওনার কিছু করতে না পারি সেজন্য সাপুরের কাছ থেকে তাবিজ এনে ওনার কোমরে পড়ছে। সেই কারণে আমার বাবা ওনার কোনো ক্ষতি করতে পারেনি, আমিও পারছি না। তাই তো আমাকে কি করতে হবে? তোমাকে ওনার কোমর থেকে ওই তাবিজটা খুলে ফেলতে হবে, তাহলে আমি ওনার কাছে যেতে পারবো আর শাস্তি দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমি বাড়িতে যাই। আমাদের মেয়ে মাইশা, ও তো বাড়িতে একা, ওকে বাড়িতে রাখা ঠিক হবে না। হ্যাঁ তা ঠিক, তুমি বাড়িতে যাও আর আমি যা বললাম তাই করো। আমি তোমার রুমে লুকিয়ে থাকবো। তুমি তোমার মা, মানে ওই মহিলার কোমর থেকে তাবিজটা খুললেই আমি সামনে বেরিয়ে আসবো। এবার চলো।
এই বলে নাগিন ও আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতেই নাগিন আমার রুমে গিয়ে লুকিয়ে পড়ল। এদিকে আমি মা ভাবির সামনে যেতেই মা বলল, নিশাত বাবা তুই আসছিস? কোথায় ছিলি বাবা? জানিস তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। ওই নাগিন তোর কোনো ক্ষতি করেনি তো বাবা? আমি কিছু না জানার ভান করে বলে উঠলাম, না মা, আমার কিচ্ছু করেনি। বিয়ে বাড়ি থেকে নাগিন আমাকে নিয়ে যাওয়ার পর আমি জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। আমার জ্ঞান ফিরতে আমি বাড়িতে চলে আসলাম। খুব ভালো করেছিস বাবা, আমি খুব ভয়ে ছিলাম। এভাবে বিয়েটা ভেঙে যাবে ভাবতে পারিনি। হঠাৎ করে নাগিন এসে আক্রমণ করবে ভাবিনি। যা হবার হয়েছে, নিশাতকে তো ফিরে পেয়েছি। যা বাবা তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে মা। মা 1 মিনিট, তোমার কোমরে এটা কি পরে থাকো সবসময়? অনেকদিন ধরে দেখি কিন্তু কিছু বলি না। কোনটা? ও এটা এটা তো তাবিজ। আমি একটু ভয় পাই তো তাই কবিরাজের কাছ থেকে নিয়েছি। তাই দেখি তোমা একটু। এই বলে মুহূর্তের মধ্যে তাবিজটা টান দিয়ে ওনার কোমর থেকে খুলে ফেলি। তাবিজটা খুলে ফেলতে উনি বলল, এই কি করিস নিশাত? এটা কি করলি? তাবিজটা খুলে ফেললি কেন? চুপ। এই মুখে আমার নাম আর উচ্চারণ করবেন না। আমি সবকিছু জেনে গেছি আপনার ব্যাপারে। আপনি আমার মা নন। আপনি আমার মা বাবাকে হত্যা করেছেন আমাদের এই সব সম্পত্তির লোভে পড়ে। আপনার ক্ষমা নেই, আপনার শাস্তি হবে। নাগিন আসো, সামনে আসো। আমার কথায় নাগিন দ্রুত আমাদের সামনে আসলো। নাগিনকে দেখে ওই মহিলা, মানে যাকে মা বলছি, উনি বললেন, নিশাত কি বলছিস এসব? আমি কিচ্ছু জানি না। আমি তোর মা। সত্যি অভিনয় করে কোনো লাভ নেই। আমি সব সত্যি জেনে গেছি। আপনি আমার মা নন। তোর সব অপকর্ম ফাঁস হয়ে গেছে। নিশাত সব জেনে গেছে। এখন মরার জন্য তৈরি হয়ে নে। নাগিন বলল। নাগিনের কথায় উনি ভয়ে বললেন, না আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, ছেড়ে দাও আমাকে। কি ভেবেছো এসব বলবো? তোমরা কি আমাকে পাগল ভাবো? কি ভাবছো আমি তোমাদের বিষয়ে কিছু জানি না? নাগিন, তুমি নিশাতকে বিয়ে বাড়ি থেকে যখনই নিয়ে গেছো তখনই আমি হুজুর কবিরাজ সাপুরে কাউকে বাদ রাখিনি, সবখানে গেছি। এবং আমি এটাও জেনে গেছি তোমরা দুজন স্বামী স্ত্রী। আমি এটাও জানি যে কোনো সময় আমার ওপর তোমরা হামলা করতে পারো, তাই আমি ব্যবস্থা করে রেখেছি। নাগিন বলল, কি করেছিস তুই? মহিলাটা বলল, তোমাদের আদরের মেয়ে মাইশা। মাইশা আমার কাছে বন্দি। নাগিন, তুই যদি আমার কিছু করিস তাহলে মাইশাকে মেরে ফেলবো। এই, আমার মেয়ের যদি কিছু হয় আমি আপনাকে মেরে ফেলবো। কোথায় আমার মেয়ে মাইশা? কোথায়? মেয়ের জন্য কষ্ট হচ্ছে নিশাত? পাবে, তোমাদের মেয়েকে ফিরে পাবে। তার আগে আমার 2টো শর্ত আছে। নাগিন বলল, কি শর্ত বল? আমি বললাম, বলেন আপনার কি শর্ত? নাগিন ও আমার কথায় মা, মানে ওই মহিলা বললেন, নাগিন, নিশাত শোনো, আমি তোমাদের মেয়ে মাইশাকে ছেড়ে দেব। তার আগে আমার 2টা শর্ত হলো, 1, আমাকে তোমরা কিছুই করতে পারবে না। 2, আমার নাগমণি লাগবে যা নাগিনের কাছে আছে। কি নাগমণি? না, আমি এটা দিতে পারবো না। তাহলে নিজের মেয়েকে হারাও। মাইশা আমার কাছে বন্দি। এখন ভাবো, নাগমণি দিবা নাকি নিজের মেয়েকে হারাবা? নিজের মেয়ে কোন অবস্থায় আছে সেটা তো একবার দেখো। এই বলে উনি ওনার রুমে দরজা খুলতেই দেখলাম মাইশাকে একজন সাপুড়ে একটা গোল বৃত্তের মধ্যে আটকে রেখেছে। নিজের মেয়েকে এমন অবস্থা দেখে আমি বললাম, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। নাগিন বলল, মাইশাকে ছেড়ে দাও। ওকে, আপনার নাগমণি চাই তো? ঠিক আছে, আমি রাজি, নাগমণি দিচ্ছি। এই কথাটা বলে নাগিন ওর হাত মুঠ করে কিছুক্ষণ রেখে আবার হাত খুলতেই সবাই দেখলাম খুব সুন্দর ও চকচকে একটা নাগমণি। নাগমণি দেখে ওই মহিলা বললেন, নাগমণি দাও দাও, এটা পেলে আমি আরো বড়লোক হয়ে যাব। মহিলার কথায় নাগিন ওনার হাতে নাগমণি তুলে দিলেন আর বললেন, এখন আমার মেয়েকে ছেড়ে দাও। নাগিনের কাছ থেকে নাগমণি নিয়ে সেই মহিলা হাসতে হাসতে বললেন, বোকা, তোমরা দুজনেই বোকা। আমি নাগমণি পেয়ে গেছি, আমি তোমাদের কাউকে ছাড়বো না। সাপুরে নাগিন ও নাগিনের মেয়েকে মেরে ফেলেন। মহিলার কথা সাপুরে কিছু একটা করতে যাবে, তখনই আমি বললাম, বিশ্বাসঘাতক মহিলা আপনি, আপনার ক্ষমা নেই। সাপুরে সাবধান, আমার মেয়ে বা নাগিনে কিছু করলে তোমার যে ছোট ছেলে আছে ওকে আমি ছাড়বো না, ওকে মেরে ফেলবো। কি আমার ছেলে মানে? আমি বললাম, আমি আর নাগিন জানতাম এই মহিলা আর আপনি এমন কিছু একটা করবেন, তাই আপনার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসছি। আপনি যদি আমার মেয়ে মাইশা বা নাগিনে কিছু করেন তাহলে আপনার ছেলেকে হারাবেন। এখন ভাবুন, এই খারাপ মহিলার কথা মতো কাজ করবেন নাকি এখান থেকে চলে যাবেন? সাপুরে বলল, আমার ছেলে কিছু করো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। বড় মা, আমাকে মাফ করবেন, আমি এসবের মধ্যে নেই। এই কথাটা বলে সাপুরে আমার ছোট মেয়ে মাইশাকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সাপুরে চলে যাবার পর সেই মহিলা মুখ কালো করে ভয়ে বললেন, এই আমার কিছু করো না, নাগিন আমাকে ছেড়ে দাও, তোমার নাগমণি কিন্তু আমার কাছে। আরে কে বললো ওটা নাগমণি? ওটা তো নকল, আসল নাগমণি না। আমি তো জানি তুই কতটা খারাপ মহিলা, তাই নকল নাগমণি দেখিয়ে তোকে বোকা বানালাম। এখন মরার জন্য প্রস্তুত হয়ে নে। না, আমার কিচ্ছু করো না। বাবা নিশাত, আমি তোমার মা না হলেও কিন্তু তোমাকে মানুষ করেছি। নাগিন আমাকে ছেড়ে দাও। কিন্তু ওনার কোনো কথা না শুনে নাগিন সাপের রূপে এসে ওনাকে বিষাক্তভাবে ছোবল দিয়ে মেরে ফেললেন। আমাদের সবার সামনে ছটফট করতে করতে মারা গেলেন সেই মহিলা। পাপ কখনো ছাড়ে না, পাপের শাস্তি একদিন না একদিন ঠিকই পেতে হয়। মহিলাটা মারা যাওয়ার পর নাগিন বাড়িতে থাকা ভাবির দিকে তাকিয়ে ওনার দিকে এগিয়ে যেতে লাগলেন। তখন আমি বললাম, দাঁড়াও নাগিন, ভাবিকে কিছু করো না, ওনার কোনো দোষ নেই। উনি যদিও আমার ভাবি নন, কিন্তু এতদিন তো ভাবি বলে জেনেছি, ওনাকে মেরো না। ভাবি, আপনি আপনার মেয়ে লামিয়াকে নিয়ে ভাইয়া যেখানে চাকরি করে সেখানে চলে যান। আমার কথায় ভাবি ভাতিজি লামিয়াকে নিয়ে চলে গেলেন। উফ, অবশেষে সুখের হাসিটা হাসতে পারলাম। নিজের স্মৃতি হারিয়ে ভুলে গিয়েছিলাম নিজের স্ত্রী সন্তানকে। আজ আমি অনেক খুশি ওদেরকে ফিরে পেয়ে। আমি আমার মেয়ে মাইশাকে কোলে নিয়ে বললাম,
মা, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, এটা এতদিন বলনি কেন? মা বারণ করেছিল তো তাই বলিনি। হ্যাঁ নিশাদ, আমি ওকে বারণ করেছিলাম। নাগিন, আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে আসছো, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো, আমাকে ভালোবেসেছো, কিন্তু আমি তোমাকে কতটা অবহেলা করেছি। না নিশাদ, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো সবটা জানতে না, তাই না? এখন তো জেনেছো। হ্যাঁ জেনেছি বলেই আপন করে নিয়েছি। হ্যাঁ, এখন তোমার আমার মিষ্টি একটা সংসার হবে, নাগিনের সংসার। এভাবে আনন্দের মাঝে কাটতে থাকে আমাদের দিন। দোয়া করবেন আমাদের জন্য।